নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটরে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি আজ ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটা হচ্ছে ভারতীয় সিনেমা জগতের টপিক, যে হেমা কমিশন রিপোর্ট। ফিমেল আর্টিস্ট অর্থাৎ মহিলা যে শিল্পী, তাদের উপরে যে সেক্সুয়াল অ্যাসল্ট বা যৌন নিগ্রহ নিয়ে কেরালাতে যে হেমা কমিশনের রিপোর্ট কিন্তু প্রকাশিত হয়েছে, আর তার ফলে কিন্তু ওটা দেশ জুড়ে বিতর্ক হয়েছে। অনেক আর্টিস্ট, ফিমেল আর্টিস্ট, তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই যৌন নিগ্রহের শিকার হয়ে মি টু পোস্ট করেছে। এমনকি আমাদের বাংলা ইন্ডাস্ট্রি বা টলিউডেও কিন্তু তার এফেক্ট দেখা গেছে। তো আজকে আমাদের ভিডিওর টপিক হলো এই বিতর্কিত হেমা কমিশন রিপোর্ট অ্যান্ড মি টু প্রোগ্রাম। ভিডিওটি ভালো করে দেখুন, আর ভিডিও সম্পর্কে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ভিডিও, হেমা কমিশন রিপোর্ট কন্ট্রোভার্সি, অর্থাৎ কেরালা ফিল্ম ইন্ডাস্ট্রি অর্থাৎ কেরালা রাজ্যের যে সিনেমা জগৎ আছে, সেখানে এই হেমা কমিশন রিপোর্ট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এই যে রিপোর্ট প্রকাশিত হয়েছে, সেখানে দেখা গেছে যে বেশিরভাগ মহিলা শিল্পীদের উপরে সেক্সুয়ালি অ্যাসল্ট করা হয়েছে, যৌন নিগ্রহ করা হয়েছে, মলেস্টেশন করা হয়েছে, এমনকি রেপের পর্যন্ত অভিযোগ উঠেছে। আর এই রিপোর্ট প্রকাশ হওয়ার পরেই একাধিক যে অভিনেত্রী বা ফিমেল যারা শিল্পী আছেন, তারা কিন্তু আরও বেশি করে এই দাবিটাকে সামনে এনেছেন এবং নিজেদের শিকার হওয়ার ঘটনা তারা তুলে ধরেছেন তাদের সোশ্যাল মিডিয়াতে। শুধু কেরালা ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, ভারতবর্ষের বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রিতেও কিন্তু এই অভিযোগ শুরু হয়েছে নতুন করে। এমনকি আমাদের পশ্চিমবাংলার অর্থাৎ টলিউডের যে ফিল্ম ইন্ডাস্ট্রি আছে, সেখানেও এই যৌন নিগ্রহের কারণে পরিচালক অরিন্দম শীলকে এই ইন্ডাস্ট্রি থেকে যে সাসপেন্ড করা হয়েছে। যদিও অনেকে বলছে এই সাসপেনশনটা নাকি বিতর্কিত। যদি তার বিরুদ্ধে যৌন নিগ্রহ অভিযোগ থাকে, আগেই তাকে সাসপেন্ড করা উচিত ছিল। এই মুহূর্তে করা হচ্ছে হয়তো আরজিকর কাণ্ডের প্রতিবাদে তিনি পথে নেমেছিলেন, সেই কারণে তাকে মাসুল দিতে হলো এই জন্য। আর যদি সত্যি তার বিরুদ্ধে এরকম ঘটনা ঘটার অভিযোগ থাকে, আগেই তার বিরুদ্ধে স্টেপ নেওয়া উচিত ছিল। এখন এই যে বিতর্কিত হেমা কমিশন রিপোর্ট, সেই নিয়ে এই যে বিতর্কের ঝড় উঠছে, সেই হেমা কমিশন রিপোর্টটা কী, সেখানে কি বলা আছে তা দেখে নেব। মেনলি ভারতবর্ষের দক্ষিণে যে কেরালা রাজ্য আছে, সেই কেরালার যে ফিল্ম ইন্ডাস্ট্রি আছে, অর্থাৎ মালায়ালাম ভাষার যে সিনেমা জগৎ, যেটাকে আমরা বলি মলিউড, সেটা মেনলি পুরুষ শাসিত এই সিনেমা জগৎ। সেখানে পুরুষদের কিন্তু প্রাদুর্ভাব বা যে ক্ষমতা অনেক বেশি, এবং সেখানেই নাকি বলা হয়েছে যে মহিলা শিল্পীদের উপরে সেক্সুয়ালি অ্যাসল্ট, রেপ আর মলেস্টেশনের ভুরি ভুরি অভিযোগ দেখা দিয়েছে। মেনলি এই যে মহিলাদের উপরে যৌন নিগ্রহ করা হয়, মেনলি তাদেরকে কাজের সুযোগ দেওয়ার জন্য বা তাদের এই যে অভিনয়ের সুযোগ দেওয়ার জন্যই, এর জন্যই তাদেরকে এই যৌন নিগ্রহের শিকার হতে হয়, যেটা কিন্তু একটা বিরাট বড় প্রবলেম বা সমস্যা। বর্তমান সময়ে আমরা দেখেছি কলকাতার আরজিকর মেডিকেল কলেজের খুন ও ধর্ষণের কাণ্ডে যে বিরাট বড় যে প্রতিবাদ বাংলা জুড়ে চলছে, সারা ভারতে জুড়ে চলছে, এমনকি বিশ্বেতেও কিন্তু তার প্রতিবাদ দেখা গেছে। তার মধ্যেই যে কেরালার মতো শিক্ষিত রাজ্যে এরকম একটি যৌন নিগ্রহের যে ঘটনা, একাধিক ঘটনা সামনে এসছে এই রিপোর্টে, সেটা কিন্তু সত্যিই একটা খুব বিপজ্জনক ব্যাপার। এখন এই হেমা কমিশন রিপোর্ট মেনলি 2017 সালে একজন অভিনেত্রীকে কিডন্যাপ করা হয়েছিল এবং গাড়িতে তাকে ধর্ষণ করা হয়েছিল, এবং এই ধর্ষণ কাণ্ডে একজন জনপ্রিয় অভিনেতার কিন্তু নাম সরাসরি যুক্ত ছিল। আর সেই নিয়ে কিন্তু বিরাট বড় আন্দোলন বা প্রতিবাদ হয়, এবং মুখ্যমন্ত্রীর অফিসে এই ঘটনা তদন্তের জন্য কিন্তু দাবি জানানো হয়, এবং মুখ্যমন্ত্রী কমরেড পিনারাই বিজয়ন সেজন্য একটি কমিটি গড়েছিলেন। এটি হচ্ছে হেমা কমিটি, অর্থাৎ এখানে 3 জনের সদস্যের কমিটি। প্রধান ছিলেন জাস্টিস কে হেমা, এবং এই যে কমিটি তৈরি করে দেওয়া হয়, তাদের দায়িত্ব দেওয়া হয় যে এই যে সিনেমা জগতে এই যে একাধিক অভিযোগ উঠছে বা ওই যে ধর্ষণের কাণ্ড ঘটেছে, তার জন্য সিনেমা জগতের ভিতরে এই যে একাধিক অভিযোগকে খুঁটিয়ে দেখার জন্য এনাদেরকে দায়িত্ব দেওয়া হয়। আর এই কমিটি প্রায় প্রত্যেকটি শিল্পীকে আলাদা আলাদা করে তাদের ইন্টারোগেট করে বা তাদের ইন্টারভিউ নেয়। এই সমস্ত কাজের পরেই তারা যে রিপোর্ট তৈরি করে, সেই রিপোর্ট 2019 সালে তারা মুখ্যমন্ত্রীর অফিসে সাবমিট করেছিলেন। কিন্তু 2019 সাল থেকে 2024 সাল, এই প্রায় 5 বছরেও এই রিপোর্ট কিন্তু পাবলিকের জন্য সরাসরি প্রকাশ করা হয়নি। কী কারণে প্রকাশ করা হয়নি বা কেন সরকার সেটাকে পাবলিশ করেনি, তার একটা মেন কারণ হচ্ছে যে এই রিপোর্টে একাধিক ব্যক্তির নাম আছে যাদের
কাছ থেকে সরাসরি ইন্টারভিউ নেওয়া হয়েছিল। এখন তাদের যদি নাম প্রকাশ করে দেওয়া হয় তাদের একটা প্রাইভেসির প্রবলেম থাকে, অনেকে আবার তাদের উপরে আক্রমণও কিন্তু হতে পারে। অন্যদিকে যেহেতু যৌন নিগ্রহের ব্যাপার, সেক্সুয়াল অ্যাসল্টের ব্যাপার, মলেস্টেশনের ব্যাপার বা রেপের ব্যাপার, আর সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী যে রেপ ভিকটিমের নাম প্রকাশ করা যায় না, রেপ ভিকটিমের যে অ্যাড্রেস বা ছবি প্রকাশ করা যায় না, এই একাধিক প্রাইভেসির কারণে কিন্তু সরকার এই রিপোর্টকে পাবলিশ করতে পারেনি বা পাবলিশ করেনি। এমনকি জাস্টিস হেমা পর্যন্ত সরকারকে চিঠি লিখে বলেছিলেন যে এই রিপোর্ট যেন পাবলিকের কাছে প্রকাশ করা না হয়, তাহলে কিন্তু অনেক সমস্যা হবে, খুব সেনসিটিভ এই রিপোর্ট। কিন্তু মানুষের মধ্যে কিন্তু একটা বিরাট বড় উদ্বেগ ঘটে। দীর্ঘদিন থেকেই এই রিপোর্টকে পাবলিশ করার জন্য দাবি তোলা হয়, সোশ্যাল মিডিয়াতে দাবি তোলে এবং বিরোধী পার্টি সেখানে কিন্তু তারা ক্যাম্পেনও শুরু করে। এমনকি এর জন্য তারা আদালতে যায় এবং আরটিআই করে। আর কেরালা সরকার কিন্তু বাধ্য হয় সেই রিপোর্টকে পাবলিশ করার জন্য। গত 22শে আগস্ট কেরালা সরকার সেই রিপোর্টকে পাবলিশ করে। তবে মাথায় রাখতে হবে, পুরোপুরি যে রিপোর্ট সেটা কিন্তু তারা পাবলিশ করেনি। বেশ কিছু সেনসিটিভ যে চ্যাপ্টার বা পেজ আছে সেগুলিকে লুকিয়ে বাকি রিপোর্টকে পাবলিশ করা হয়। আর এই রিপোর্ট যখন সাধারণ মানুষের সামনে আসে তখন কিন্তু গুরুতর অভিযোগ এই রিপোর্টে দেখা যায়। আর তারপর থেকে যে সিনেমা জগতে যে মহিলা শিল্পীরা আছে তাদের মধ্যে কিন্তু একটা নবজাগরণ তৈরি হয়, তাদের মধ্যে একটা জাগরণ দেখা যায় এবং তারা প্রায় সকলেই অভিযোগ করতে শুরু করে যে আমিও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই যৌন নিগ্রহের শিকার হয়েছে। আর সেই কারণে এই মিটু ক্যাম্পেইন কিন্তু আবার ব্যাপক আকার ধারণ করে, বিশেষ করে কেরালা ইন্ডাস্ট্রিতে। শুধু কেরালা ইন্ডাস্ট্রি নয়, তার ছোঁয়া লেগে যায় ভারতবর্ষে প্রায় প্রতিটি ইন্ডাস্ট্রিতে। আবার নতুন করে এই মিটু কিন্তু যে ক্যাম্পেইন সেটি শিরোনামে চলে আসে। এখন এই হেমা কমিশনের রিপোর্টে কি কি বলা হয়েছে তা আমরা কয়েকটা দেখে নেব। মেনলি বলা হয়েছে যে সেক্সুয়াল অ্যাসল্ট বা যে যৌন নিগ্রহ নাকি এই মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে বা মলিউডে খুবই কমন। মেনলি যে সিনেমাতে কাজের সুযোগ করে দেওয়ার জন্যই এই যৌন নিগ্রহ করা হয়। আর যে মহিলা শিল্পী আছে তাদেরকে শুটিং সেটের মধ্যেই তাদের প্রতি খারাপ আচরণ করা হয়, খুব বাজে বাজে নোংরা তাদের মন্তব্য করা হয়। এমনকি মহিলাদের শুটিং সেটের যে রুম আছে সেই রুমে যে মদ্যপ ব্যক্তিরা অনায়াসে প্রবেশ করে দেয় কোনো পারমিশন না নিয়েই, এবং অনেক সময় আপত্তিকর অবস্থাতেও তারা কিন্তু প্রবেশ করে ওই রুমে। এমনকি মহিলা আর্টিস্টদের মধ্যে একটা বিরাট বড় ভয় আছে, গভীর ভয় আছে যে তারা যদি তাই সেক্সুয়াল অ্যাসল্টের প্রতিবাদ করে হয়তো তাদেরকে এই সিনেমা আর্টিস্ট থেকে বের করে দেওয়া হবে বা তাদেরকে কাজ দেয়া হবে না। এমনকি এই যে সেক্সুয়াল অ্যাসল্ট এই কেসে খুব বড় বড় অভিনেতারা, জনপ্রিয় অভিনেতারা তারা কিন্তু যুক্ত, এবং তাদের বিরুদ্ধে যদি কেউ এই বিতর্ক তুলে বা তাদের বিরুদ্ধে যদি কেউ এই অভিযোগ তুলে তাহলে তাদের যে ফ্যানবেস আছে তারা ওই যে ভিকটিম তার বিরুদ্ধে চড়াও হতে পারে, তাকে সরাসরি আক্রমণ করতে পারে, এমনকি তাদেরকে সোশ্যাল মিডিয়াতে ট্রোল করতে পারে। আর সবথেকে বড় কথা যে এই যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা মাফিয়া রাজ চলছে, ফিল্ম মাফিয়া, এটা যে শুধুমাত্র একটা মলিউডেরই সমস্যা তা নয়, ভারতবর্ষের প্রতিটা ইন্ডাস্ট্রিতে এই ফিল্ম মাফিয়া আছে যারা এই ইন্ডাস্ট্রিটাকে তারা শাসন করছে, এবং এদের সঙ্গে কিন্তু শাসক দলের সরাসরি যোগ আছে। এদের বিরুদ্ধে কিছু বলা যায় না, আর এদের বিরুদ্ধে যদি কিছু বলা যায় বা অভিযোগ করা হয় তাহলে হয়তো তার এই ফিল্ম যে ক্যারিয়ার সেটা কিন্তু শেষ হয়ে যেতে পারে, তারা হয়তো আগামী দিনে কোনো কাজই পাবে না। এটা কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতেও ব্যাপকভাবে তৈরি হয়েছে। অন্যদিকে মহিলাদের বা মহিলা যে শিল্পীরা আছে তাদের শুটিং সেটে যে চেঞ্জিং রুম আলাদা, যে গ্রিন রুম আলাদা, যে টয়লেট রুম আলাদা, যে রেস্ট রুম, এসবের কিন্তু কোনো কিছুরই ব্যবস্থা নেই। অর্থাৎ চরম অব্যবস্থা আছে এই মহিলা শিল্পীদের জন্য কেরালা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। এই যে একাধিক গুরুত্বপূর্ণ অভিযোগ সামনে এসেছে এই হেমা কমিটি রিপোর্টে, এখন এর সলিউশন কী আছে? মেনলি এই মহিলাদের উপর যে নিগ্রহ, সে মলেস্টেশন হোক বা সে রেপ হোক, এইরকম হতে গেলে মেনলি সরকারকে আগেও উদ্যোগ নিতে হবে। তাই সরকারকে আর পুলিশকে লিগাল যে স্টেপ অর্থাৎ যে আইনি ব্যবস্থা নিতে হবে যখনই কোনো অভিযোগ উঠবে, এবং তার সত্যতা দেখে যে রেপিস্ট বা যে মলেস্টার তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, সে যত বড়ই শিল্পী হোক না কেন। অন্যদিকে ইন্ডাস্ট্রিতে যারা পুরুষ যে শিল্পীরা আছে তাদেরকে আরও উদ্যোগী হতে হবে, রেসপন্সিবল হতে হবে, যে তার সহকারী যিনি অভিনেত্রী আছে বা তার সঙ্গে যে মহিলা শিল্পী কাজ করছেন তাদের সম্মান যাতে নষ্ট না হয়। অন্যদিকে যে মহিলা শিল্পী আছে তাদেরকে সবথেকে বেশি উদ্যোগী হতে হবে, যখনই কোনো ঘটনা ঘটবে, সে সেক্সুয়াল অ্যাসল্টের ঘটনা ঘটুক বা রেপ বা মলেস্টেশন বা যাই ঘটুক না কেন, সঙ্গে সঙ্গে
সঙ্গে সঙ্গে যেন সেটাকে পুলিশের কাছে রিপোর্ট করে, সেটাকে কোনো মতেই যেন চেপে না দেয়। অনেক সময় কি হয়, যারা এই ফিমেল আর্টিস্টরা আছেন তারা এই সেক্সুয়াল অ্যাসল্টকে মেনে নেন বা ইন্ডালজ করেন। কী কারণে ইন্ডালজ করেন? যাতে তারা সুযোগ পান, সুযোগ পাওয়ার জন্য তারা এটাকে মেনে নেন। পরবর্তী ক্ষেত্রে 2-4 বছর বাদে তারা এর বিরুদ্ধে প্রতিবাদ করেন, মিটু ক্যাম্পেনে যোগ দেন। কিন্তু আমার মনে হয় যখনই এরকম ঘটনা ঘটবে অবশ্যই সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে রিপোর্ট করা উচিত। কিন্তু কাজ পেয়ে যাব এটাকে যদি আমি ইন্ডালজ করি, সেটা কিন্তু মুখ বুজে সহ্য করি, আর পরে বললে কিন্তু কোনো কাজ হয় না। যখনই এরকম ঘটনা ঘটবে যে কাজ পাওয়ার সুযোগে আমি এটাকে মেনে নেব, তা কিন্তু করা চলবে না, তৎক্ষণাৎ তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যদিকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে ফিল্ম মাফিয়া আছে এদেরকে কিন্তু বন্ধ করতে হবে। কোনো মাফিয়া রাজ চলবে না, বিশেষ করে সংস্কৃতি জগতে। অন্যদিকে মহিলাদের জন্য যে শুটিং সেটে যে আলাদা চেঞ্জিং রুম, আলাদা গ্রিন রুম, আলাদা টয়লেট, আলাদা রেস্ট রুমের ব্যবস্থা করতে হবে। আর প্রত্যেকটা শুটিং ফ্লোরে বা শুটিং যে সেট বা যে স্টুডিওতে অবশ্যই নিরাপত্তা আরও জোরদার করতে হবে। সেখানে পুলিশের পিকেটিং করতে হবে বা পুলিশের ক্যাম্প করতে হবে, সিসিটিভি ক্যামেরা দিতে হবে, তবেই মহিলা শিল্পীরা সুরক্ষিত হবে। আর মহিলা শিল্পীরা সুরক্ষিত হলে সংস্কৃতি কিন্তু বা শিল্পকলা বা সংস্কৃতি কিন্তু আরও বেশিভাবে স্পস্ফুটিত ফুটে উঠবে আমাদের সমাজের ক্যানভাসে। এই হলো আজকের ভিডিও। আর এই ভিডিও সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।